দাদুকে বাঁচিয়ে নিয়ে সবার মন জয় করলো ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে চলে এসেছে, মিলি, মিনতি আর ঝিলের বন্ধুরা। তখনই কাকাই বলে, আরে তোমরা আসতে লজ্জা পাচ্ছ কেন? তোমাদের তো নেমন্তন্ন করাই হয়েছে। যখন নেমন্তন্ন করা হয়েছে তখন তো আসতে আর কোনো বাধা নেই। তোমরা একদম লজ্জা পেও না, এসো না। এর মাঝখানেই তখনই মিনতি বলে, সত্যি কথা বলতে গেলে ওর জন্মদিনটা যে এইভাবে পালন করা হবে সেটা আমরা ভাবতেও পর্যন্ত পারছি না। সত্যি আমাদের খুব আনন্দ হচ্ছে। এরপরেই স্বাক্ষর মা বলে, সে তো হবেই, এতদিন বস্তিতে সব কিছু উদযাপন করতে আর এখন এত বড় একটা বাড়িতে সব কিছু করছো, দুটোর মধ্যে অনেক পার্থক্যই তো আছে, তাই না? এর মধ্যেই সাক্ষ্য বলে, প্লিজ মা, আজকের দিনে আর এই সমস্ত কথা বলো না। এই কথাগুলো একটু বাদ থাক, কারণ এই সমস্ত কথা বলে সত্যি কি কোনো লাভ আছে? কাকাই বলে, একদমই তাই, এসব বলে ফালতু সময় নষ্ট। এর মধ্যে মিনতি বলে, আসলে আমরা তো এরকম কোনো কিছু উদযাপন করিনি সেভাবে, তাই আজকের দিনটা আমাদের কাছে একটু অন্যরকম লাগছে। ঠিক সেই মুহূর্তেই ঝিলের মা মিষ্টি নিয়ে এসেছে আর স্বাক্ষর মাকে বলে, বড় বৌদি, আমাদের পক্ষে যেটুকু নিয়ে আসা সম্ভব সেটুকু নিয়ে এসেছি, তবে বড় দোকান থেকেই নিয়ে এসেছি। তোমরা যেই দোকানের মিষ্টি খাও সেই দোকান থেকে। ঝিলের মায়ের কথা শুনে স্বাক্ষর মা বলে, এসব থাক, আমাদের বাড়িতে অত মিষ্টি কেউ খায় না, আর সেটা তুমি নিশ্চয়ই জানো। মিনতি বলে, আমাদের সবই জানা, স্বাক্ষর দাদু মাঝে মধ্যেই তো মিষ্টি খেতে চায়, তখন না হয় একটা করে দিও। এর মাঝখানেই তখনই ভ্রমর বলে, কই দাও দেখি, আমি তো মিষ্টি খাবই, কোনো অসুবিধা নেই। তিতির বলে, কি ব্যাপার বলতো, হঠাৎ করে তুই আবার দরদ দেখাতে উঠেছিস কিসের জন্য? ভ্রমর বলে, তুই এসব বুঝবি না, তোর আগে বিয়েটা হোক, তারপর বুঝতে পারবি কেন আমি এসব কিছু করছি। জানিস তো তিতির, সব কিছু না এরকমভাবে হয় না। একটা কথা মাথায় রাখিস, মানুষ হয়ে যখন জন্মেছিস তখন মানুষের মতন ব্যবহার করাটাই ভালো। এরকমভাবে মানুষকে অসম্মান করিস না। তিতির বলে, আমি মানুষকে অসম্মান করছি না, আর আমি যাকে বিয়ে করব তার এত বড় ফ্যামিলিও হবে না, শুধু সে আর আমি থাকবো, ঝুট ঝামেলা একদমই থাকবে না। তখন ভ্রমর বলে, তুই কি জেনে গেছিস তোর কার সাথে বিয়ে হবে? আউফাও কথা কেন বলতে থাকিস, সেটাই তো আমি বুঝে উঠতে পারি না। এরপরেই তিতির বলে, শোন, তুই কি জানিস আর জানিস না আমার জানার দরকার নেই, তবে বিয়ে আমি তাকেই করব যাকে আমি ভালোবাসি, যাকে আমার মনে ধরেছে, বুঝতে পারলি? তখনই ভ্রমর বুঝতে পারে ঋষভকে নিয়ে আবারও ওর মাথার মধ্যে কেরিপোকাগুলো নড়ে উঠেছে। তাই ভ্রমর ক্লিয়ারলি জানিয়ে দেয়, সে তো আর তোকে ভালোবাসে না, আমি জানি তুই কার কথা বলছিস, সে শুধু আমাকে ভালোবাসে। দেখ, এসব নিয়ে ঝামেলা করিস না, যত ঝামেলা করবি তত বেশি ঝামেলা বাড়বে, বই কমবে না। তাই তোকে আমি আগে থেকে ওয়ার্নিং করছি, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এর মাঝখানেই সাক্ষ্য বলে, ঝিল রেডি হচ্ছে, এক্ষুনি চলে আসবে, আপনারা একটু অপেক্ষা করুন। তার মধ্যে দেখা যায় দাদুভাই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রীতিমতো মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঝিল এসে ধরে নেয় আর সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। তখনই সাক্ষ্য বলে, কি হয়েছে ঝিল, তুমি এইভাবে চিৎকার করলে কেন? ঝিল তখন বলে, দেখো না, দাদুভাই আরেকটু হলেই পড়ে যাচ্ছিল, আমি ধরে নিয়েছি। এর মধ্যেই দাদুভাইকে তাড়াতাড়ি করে বিছানায় শুইয়ে দেওয়া হয় আর সাক্ষ্য চেক আপ করতে শুরু করে আর বলে, দাদুভাইকে ইমিডিয়েটলি এখনই নার্সিংহোমে ভর্তি করে দিলে ভালো হয়, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এদিকে ঠাম্মি নিচে বসে বসে ভাবে যে নিশ্চয়ই ওই মেয়েটাই আবার কিছু করেছে, অর্থাৎ ঝিল কিছু করেছে, কিন্তু ঝিলই যে দাদুভাইকে বাঁচিয়েছে সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি ঠাম্মি। এরপর বাড়ির বড়রা সবাই ওপরে চলে যায় আর তখন গিয়ে দেখতে পায় দাদুভাই সত্যি খুবই অসুস্থ। আর সাক্ষ্য তখন বলে, ঠাম্মি, আজকে তোমরা ঝিলকে যেভাবে অপমান করো, ওকে কথা শোনাও, ঝিল না থাকলে কিন্তু দাদুভাইয়ের অনেক বড়ই একটা বিপদ হতো, সেটা হয়তো তুমি জানো না, তবে তোমাকে আমি বলে দিলাম। একটা কথা কি জানো, সবসময় মানুষকে অসম্মান করতে নেই, জীবনে কখন কাকে প্রয়োজন পড়ে সেটা তো আর বলা যায় না, সেই জন্যই বললাম আর কি। ঠিক সেই মুহূর্তেই দাদুভাইয়ের অবস্থা খারাপ। মেচকা তখন বলে, এক কাজ করি, হসপিটালে নার্সিংহোমে একটা ফোন করি, অ্যাম্বুলেন্স পাঠাতে বলি, তাহলে হয়তো তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাবে। সাক্ষ্য বলে, সেটাই করো। এরপরই ঝিলকে স্বাক্ষর মা জিজ্ঞেস করে, তুমি কি করে ধরলে? তখন স্বাক্ষর মার কথা শুনে ঝিল বলে, আমি তো রেডি হয়ে নিচেই যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম যে দাদুভাইয়ের মাথাটা ঘুরছে, দাদুভাই পড়ে গেলেও যেতে পারে, তাই আমি এসে ধরে নিয়েছিলাম।
না হলে সত্যি দাদুভাই পড়ে যেত আর একটা বড়সড় কাণ্ড হয়ে যেত। এর মধ্যেই মিনতি বলে, সত্যি দেখো আজ কত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তবে ঝিল ঠিক সময় এসে বাঁচিয়ে দিয়েছে, এটাই বড় কথা। এর মাঝখানে ঠাম্মি বলে, তুমি তো সুস্থই ছিলে, হঠাৎ করে আবার কি হয়ে গেল তোমার? সত্যি বয়স হয়েছে, তোমাকে নিয়ে আর পারি না, কি যে করো না। কিন্তু দাদুভাইয়ের সেই মুহূর্তে কোনো জ্ঞান নেই। এরপর ঠাম্মি বুঝতে পারে যে ঝিল যদি না থাকতো তাহলে দাদুভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত। মিলি তখন বলে, আজকে একটা কত বড় আনন্দের দিন আমাদের জীবনে, কিন্তু এই দিনেই একটা কত বড় বিপদ ঘটে গেল। সাক্ষ্য বলে, আসলে বিপদ তো বলে কয়ে আসে না, তবে আশা করছি সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মেজকা তখন বলে, সত্যি কথা, বাবা আজকে অনেক বড় একটা বিপদের মুখে পড়ে গেলেই স্ট্রোক টাইপের করে যেত, তখনই সমস্যা বাড়ত বই কমতো না। এরপরে ছোটকা বলে, আমি তো অ্যাম্বুলেন্স ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ততক্ষণে সাক্ষ্য কি করবি বলতো? এরপর সাক্ষ্য বলে, সেটাই তো ভাবলাম এত বড় একটা দিন যেখানে সবাই মিলে একটু আনন্দ করব, হইহুল্লোড় করব, কিন্তু দিনটা এইভাবে যে বদলে যাবে এটা আমরা কল্পনাও করে উঠতে পারিনি। তখনই সাক্ষ্যর মা বলে, তোমার কি এখন বার্থডে সেলিব্রেট করা লাগবে সাক্ষ্য? দাদু ভাইয়ের এই অবস্থা আর তুমি এখন এসব করবে? সাক্ষ্য তখন বলে, আমি কি একবারও বলেছি যে আমি এরকম কিছু করব? আমি তো নিজেই দাদু ভাইয়ের ট্রিটমেন্ট শুরু করলাম, তারপরেও যে তোমরা কেন এই সমস্ত কথা বলো সেটাই যেন বুঝে উঠতে পারি না। তবে দাদু ভাইকে আমি খুব ভালোবাসি, দাদু ভাইয়ের কোনো কিছু হলে আমার কষ্টই হবে। আর ঝিল, তুমি নিজেও জানো না তুমি কত বড় একটা বিপদ থেকে আজকে দাদুভাইকে বাঁচিয়েছো, তার জন্য আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। ঝিল তখন বলে, এ বাবা না না, এ সমস্ত কথা কেন বলছো? দাদুভাই কি একা তোমার নাকি? দাদুভাই তো আমারও দাদুভাই, তো আমি দাদুভাইয়ের জন্য এটুকু করব না? এর মধ্যেই ঠাম্মি বুঝতে পারে যে মেয়েটাকে সে এত অপমান করতো, কথা শোনাতো, আজকে তার জন্যই ঠাম্মির সিঁথির রক্ষা পেয়েছে। তাই ঠাম্মি আর বেশি কিছু বলে না, তবে এটুকু বোঝা যায় ঝিলের প্রতি তার এই খারাপ ব্যবহারটা হয়তো আর থাকবে না।